আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব ইঞ্জিনের যে কুলিং সিস্টেম আছে, এই কুলিং সিস্টেম কিভাবে কাজ করে এবং এর কি কি কম্পোনেন্টস নিয়ে এটি গঠিত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আমরা কুলিং সিস্টেমের যে কম্পোনেন্টসগুলো আছে, কী কী কম্পোনেন্টস নিয়ে মূলত ইঞ্জিন কুলিং সিস্টেম কাজ করে, সেই কম্পোনেন্টসের সাথে পরিচয় হব। তো চলুন দেখে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনের যে ক্র্যাঙ্কশ্যাফট, এরপর ইঞ্জিনের যে পিস্টন। তো এই ইঞ্জিনে কিন্তু মূলত 4টি পিস্টন ব্যবহার করা হয়েছে, অতএব এটি 4 সিলিন্ডারের একটি ইঞ্জিন। তো এরপর আমাদের এখানে আছে কুলিং ফ্যান, দেখতে পাচ্ছি কুলিং ফ্যান বেল্ট। এরপর আছে আমাদের ওয়াটার পাম্পের পর দেখতে পাচ্ছি আমরা এখানে থার্মোস্টেট ভাল্ব দেখতেছেন, এটা হলো থার্মোস্টেট ভাল্ব হাউজিং, আর এটা হলো থার্মোস্টেট ভাল্ব। তো এরপর আছে আমাদের যে রেডিয়েটর, এটি কিন্তু আমাদের রেডিয়েটর ইঞ্জিনের। এরপর আছে আমাদের এখানকে দেখেন রিজার্ভ ট্যাঙ্ক অথবা এক্সপ্যানশন ট্যাঙ্ক। তো চলুন এখন দেখে নেই আমাদের যে ইঞ্জিনের কুলিং সিস্টেমটি আছে, এই কুলিং সিস্টেমটি মূলত কিভাবে কাজ করে। তো অতি ফার্স্টে আমরা যে রেডিয়েটর আছে, রেডিয়েটরের উপরে যে প্রেসার ক্যাপ আছে, প্রেসার ক্যাপ খুলে আমরা রেডিয়েটরের ভিতরে পানি দেব। তো রেডিয়েটরের ভিতরে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে রেডিয়েটর এবং ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক সমস্ত জায়গায় কিন্তু আমাদের পানি অলরেডি ফিল আপ হয়ে যাবে। তো রেডিয়েটরে পানি দেওয়ার পরে, ইঞ্জিনে পানি দেওয়ার পরে, ইঞ্জিন ফিল আপ হওয়ার পরে আমাদের কিন্তু গাড়িটি প্রথমে স্টার্ট করতে হবে। তো যখন আমরা গাড়িটি স্টার্ট করব, আমাদের গাড়ি স্টার্ট করার সাথে সাথে কিন্তু আমাদের যে ওয়াটার পাম্প আছে, ওয়াটার পাম্পটা চালু হয়ে যাবে। অতএব আমাদের সারা ইঞ্জিনে, ব্লকে, সব জায়গায় কিন্তু আমাদের পানি সার্কুলেশন করা শুরু হয়ে যাবে। তো আমরা জানি যে আমাদের যে ঠান্ডা পানিটা, এটা কিন্তু প্রথমেই আমাদের রেডিয়েটর হয়ে তারপর ইঞ্জিনে আসে না, কারণ ইঞ্জিনের একটা অপারেটিং টেম্পারেচার আছে। যে পর্যন্ত ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচারে না পৌঁছায় সেই পর্যন্ত কিন্তু আমাদের যে ভাল্বটা আছে, থার্মোস্টেট ভাল্ব কিন্তু খোলে না। তো না খোলার কারণে কি হয়, আমাদের যে পানিটা আছে সেই পানিটা বাইপাস লাইন দিয়ে আবার পুনরায় ইঞ্জিনে আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে থার্মোস্টেট ভাল্বের এখানে মূলত দুটি লাইন, একটি হলো আমাদের বাইপাস লাইন নিচেরটা, এবং উপরের যে লাইনটা আছে সেটা কিন্তু মূলত রেডিয়েটরের লাইন বা রেডিয়েটরের আপার হোস পাইপের সাথে লাগানো যে লাইনটা। তো ইঞ্জিন যখন ঠান্ডা অবস্থায় থাকে বা ইঞ্জিনের পানি যখন ঠান্ডা অবস্থায় থাকে, তখন কিন্তু আমাদের এই বাইপাস যে লাইনটা আছে সেই লাইন দিয়ে কিন্তু আমাদের ইঞ্জিনের যে পানিটা, সেই পানিটা বাইপাস লাইন দিয়ে আবার ইঞ্জিনের ভিতরে সার্কুলেশন হয় মূলত। ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে থার্মোস্টেটের নিচের যে লাইন, বাইপাস লাইন, সেই বাইপাস লাইন দিয়ে কিন্তু পানিটা নিচে আসতেছে, এসে কিন্তু আমাদের যে রেডিয়েটর লোয়ার হোস পাইপ আছে সেই হোস পাইপ দিয়ে আবার ইঞ্জিনের ভিতরে আমাদের এই ঠান্ডা পানিটা আবার প্রবেশ করতেছে। তো এইভাবে কিন্তু মূলত ঠান্ডা অবস্থায় আমাদের পানিটা বাইপাস লাইন দিয়ে ইঞ্জিনে সার্কুলেশন হয়। কারণ আমাদের ওয়াটার পাম্প ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে ওয়াটার পাম্পও চালু হয়ে যায়, ওয়াটার পাম্প ঘোরার সাথে সাথে কিন্তু আমাদের ইঞ্জিনের ভিতরে পানিটা সার্কুলেশন হওয়া শুরু করে দেয়। এবং ইঞ্জিন যখন তার অপারেটিং টেম্পারেচারে যায় বা ইঞ্জিন যখন তার অপারেটিং টেম্পারেচারে ওঠে, তখন কিন্তু আমাদের থার্মোস্টেট যে ভাল্ব আছে সেই ভাল্বটা কিন্তু খুলে যায়। তো খুলে যাওয়ার কারণে কি হচ্ছে দেখেন, আমাদের থার্মোস্টেট ভাল্বটা খুলে যাওয়ার কারণে থার্মোস্টেট ভাল্বের নিচের যে ভ্যালভটা আছে সেই ভ্যালভ কিন্তু আমাদের যে বাইপাস লাইনটা, সেই লাইনটা কিন্তু মূলত বন্ধ করে দেয়। এবং আমাদের যে উপরের যে ভ্যালভটা আছে সেটা হলো প্রাইমারি ভ্যালভ, সেই প্রাইমারি ভ্যালভটা কিন্তু খুলে যায়। খুলে যাওয়ার কারণে আমাদের যে পানিটা আছে সেই পানিটা কিন্তু আমাদের যে রেডিয়েটরের আপার হোস পাইপের সাথে যে লাইনটা, সেই লাইন দিয়ে কিন্তু পানিটা আমাদের রেডিয়েটরের ভিতরে যায়, এবং রেডিয়েটরের ভিতরে যাওয়ার পর আমাদের রেডিয়েটরের যে আপার ট্যাঙ্ক আছে সেই আপার ট্যাঙ্কে যায়, এবং আপার ট্যাঙ্ক থেকে কিন্তু পানিটা আস্তে আস্তে নিচের দিকে লোয়ার ট্যাঙ্কের দিকে নামতে থাকে। মতো অবস্থায় আমাদের যে কুলিং ফ্যান আছে, এই কুলিং ফ্যান কিন্তু অনবরত রেডিয়েটরকে বাতাস দিতে থাকে। সেই বাতাসের কারণে রেডিয়েটরের ভিতরে থাকা যে পানি, সেই পানি কিন্তু ঠান্ডা হয়, এবং ঠান্ডা হয়ে সেই পানিটা আমাদের রেডিয়েটরের লোয়ার হোস পাইপ দিয়ে আবার ইঞ্জিনে সার্কুলেশন হওয়া শুরু করে। তো এই সময় কিন্তু আমাদের যে বাইপাস যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু বন্ধ থাকে। তো ওই লাইন দিয়ে কিন্তু আমাদের কোনো ধরনের পানি ইঞ্জিনের ভিতরে যায় না, সম্পূর্ণ পানি কিন্তু আমাদের রেডিয়েটর হয়ে তারপরে ইঞ্জিনের ভিতরে যায়। তো এখন আমরা দেখব আমাদের যে থার্মোস্টেট ভালভ আছে সেটা মূলত কিভাবে কাজ করে। তো
তো এখন কিন্তু আমাদের থার্মোস্টেট ভালভটা ক্লোজ অবস্থায় আছে, যার কারণে আমাদের ইঞ্জিনের যে ঠান্ডা পানিটা, সেই ঠান্ডা পানিটা কিন্তু বাইপাস লাইন দিয়ে তারপর ইঞ্জিনে সার্কুলেশন হচ্ছে। তো আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে মূলত ইঞ্জিনের যে ঠান্ডা পানিটা বাইপাস লাইন দিয়ে সার্কুলেশন হয়। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের যে থার্মোস্টেট ভালভটা, সেই ভালভটা কিন্তু ওপেন হয়ে গেছে, যার কারণে আমাদের ইঞ্জিনের যে গরম পানি, সেই গরম পানি আমাদের থার্মোস্টেটের যে হাউজিং আছে, সেই হাউজিং হয়ে আমাদের রেডিয়েটরের আপার হোস পাইপ দিয়ে রেডিয়েটরে ঢুকে তারপরে আবার ইঞ্জিনে মূলত সার্কুলেশন হচ্ছে। তো ইঞ্জিনের পানি যখন গরম অবস্থায় থাকে বা যখন ইঞ্জিন অপারেটিং টেম্পারেচারে চলে যায়, তখন কিন্তু মূলত এইভাবেই ইঞ্জিনের পানিটা মূলত সার্কুলেশন হয়ে থাকে। এখন আমরা থার্মোস্টেট ভালভের সাথে পরিচিত হব। তো থার্মোস্টেট ভালভের উপরে যে ভালভটা থাকে, সেই ভালভকে মূলত প্রাইমারি ভালভ বলে, এবং নিচের দিকে যে ভালভটা থাকে তাকে মূলত সেকেন্ডারি ভালভ বলে। এবং থার্মোস্টেট ভালভের ভিতরে যে স্প্রিংটা আছে, এটাকে মূলত থার্মোস্টেট স্প্রিং বলে। এবং যে কালো কালার যে অয়েল সিলটা দেখতেছেন, এটাকে মূলত থার্মোস্টেট অয়েল সিল বলে। এবং মাঝখানের যে জিনিসটা দেখতেছেন, এটাকে বলে চার্জ সিলিন্ডার। আমাদের ইঞ্জিনের তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় বা টেম্পারেচার যখন অনেক বেড়ে যায়, তখন কিন্তু আমাদের ইঞ্জিনে থাকা পানি এবং রেডিয়েটরে থাকা পানির ভিতরে এক ধরনের ভ্যাকুয়ামের সৃষ্টি হয়। তো এই ভ্যাকুয়াম যখন সৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের রেডিয়েটরের যে প্রেশার ক্যাপ আছে, সেই প্রেশার ক্যাপের ভিতরে কিন্তু একটা ভালভ থাকে, সেই ভালভটা ওপেন হয়ে যায়। তো ওপেন হয়ে যাওয়ার কারণে আমাদের রেডিয়েটরের ভিতরে যে অতিরিক্ত পানিটা হয় ভ্যাকুয়ামের সৃষ্টির কারণে, সেই পানিটা কিন্তু আমাদের যে রিজার্ভ ট্যাঙ্ক আছে, সেই রিজার্ভ ট্যাঙ্কে বাইপাস লাইন দিয়ে চলে যায়। তো বাইপাস লাইন দিয়ে চলে যাওয়ার পরে যখন ইঞ্জিন ঠান্ডা হয় এবং রেডিয়েটরের পানিটাও ঠান্ডা হয়ে যায়, তো এমত অবস্থায় যদি আমাদের রেডিয়েটরের পানি শর্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে রিজার্ভ ট্যাঙ্ক আছে, সেই রিজার্ভ ট্যাঙ্ক থেকে বাইপাস লাইনের মাধ্যমে আমাদের রেডিয়েটরে যে শর্ট পানিটা থাকে, সেই পানিটা আবার পুনরায় ভর্তি হয়ে ফিল আপ করে থাকে। তো এইভাবে মূলত আমাদের যে ইঞ্জিনের কুলিং সিস্টেমটি কাজ করে থাকে।